বেসিক ল স্টাডি হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় বার কাউন্সিল সাবজেক্টের দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকেটের যে 4টি অধ্যায় রয়েছে, এই 4টি অধ্যায়ের 2 নম্বর অধ্যায়ের নাম হলো একজন আইনজীবী মক্কেলের প্রতি দায়িত্ব এবং কর্তব্য। এখানে বিধি রয়েছে 14টি। এই 14টি বিধি থেকে আমি যে বিধিগুলো নিয়ে আলোচনা করব, এই বিধিগুলো আপনার আসন্ন বার কাউন্সিল এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বাকি বিধিগুলো আপনাকে টুটস্থ, মুখস্থ এবং আয়ত্ত করতে হবে। তাহলে চলুন আমাদের আজকে দ্বিতীয় অধ্যায়ের বিধিগুলো নিয়ে আলোচনা করা হবে। দ্বিতীয় অধ্যায়ের প্রথম বিধি 1 নম্বর বিধিতে বলতেছে মক্কেলের নালিশি সম্পত্তি অর্জন না করা। মানে কি বলতেছে, মিসেস সকিনা কি করলো, একটা মামলা নিয়ে আসলো। আমি হলাম এটা আইনজীবী, আমি ভাবতেছি ও মা, জমিটা তো রাস্তার পাশে, খুব সুন্দর একটা জমি, এই জমিটা আমাকে গ্রহণ করতে হবে। তাহলে এই যে চলে বলে কৌশলে যে আপনি তার কাছ থেকে গ্রহণ করলেন বা গ্রহণ করবেন, এটা গ্রহণ করা যাবে না। নিষেধ করছে কোথায়? দ্বিতীয় অধ্যায় প্রথম বিধিতে। এরপরে 2 নম্বর বিধিতে বলতেছে মক্কেলের গোপনীয়তা রক্ষা করা। বলতেছে আপনি আইনজীবী হিসেবে আপনার কাছে মক্কেল আসবে, তার সকল গোপনীয়তা যত দলিল আছে সবকিছু তো আপনাকে প্রকাশ করবে, তাই না? আপনি এইগুলা কি করতে পারবেন না? প্রকাশ করতে পারবেন না। যেমন এটা কিন্তু আবার ডাক্তারদের কিন্তু প্রযোজ্য। একজন ডাক্তার, আপনার কাছে একজন রুগী গেল, তাই না? তার তো কত গোপনীয় রোগ থাকতে পারে, এখন আপনার কাছে তো সে সব বলবে। এখন কিছুদিন পরে আপনি মেসেঞ্জারে নক দিলেন, হাই, তুমি যদি আমার সাথে দেখা না করো, এগুলো কিন্তু আমি প্রকাশ করে দেব। এই যে আপনি তাকে কথাটা বললেন, আপনি কি এটা আসলে বলতে পারবেন কিনা, এই বিষয়টা আপনি আসলে একজন ডাক্তার হিসেবে আপনি প্রকাশ করতে পারবেন না। যদিও বাংলাদেশের ডাক্তার অনেক ভালো, এরা এগুলো করে না, কিন্তু আইনের বিধান রেখেছে সিস্টেমটা আর কি, যদি করেন তাহলে আপনার শাস্তির ব্যবস্থা হবে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সাক্ষ্য আইনের 126 ধারাতেও বলছে পেশাগত যোগাযোগ আপনি কি করতে পারবেন না, এগুলো প্রকাশ করতে পারবেন না। যদি করেন তাহলে আমরা অন্য একটি আইনে, অর্থাৎ এসআর অ্যাক্ট সুনির্দিষ্ট প্রতিকার আইনে 54 ধারাতে আপনার বিরুদ্ধে কি করা যাবে, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলাও করা যাবে। যাই হোক, আমরা যখন সাক্ষ্য আইন পড়বো তখন এই 126 ধারা আলোচনা করব। আমরা যখন ওই এসআর অ্যাক্ট পড়বো সুনির্দিষ্ট প্রতিকার আইনে 54 ধারা, তখন এগুলো বিস্তারিত আলোচনা হবে। আমরা চলে আসি আজকের মূল আলোচনায়। এখানে বলতেছিল যে মক্কেলের গোপনীয়তা রক্ষা করা। আপনার কাছে যা শেয়ার করবে, প্রকাশ করবে, আপনি এগুলা প্রকাশ করতে পারবেন না। বলা আছে কোথায়? যদি আপনি প্রকাশ করেন তাহলে আপনি আইনের লঙ্ঘন করেছেন। আপনাকে এরকম একটা কি করতে পারে, একটা প্রবলেমেটিক প্রশ্ন দাঁড় করাইতে পারে যে মিস্টার করিম নামক একজন অ্যাডভোকেটের কাছে সকিনা একজন মক্কেল, সে কি করলো, তার সকল কিছু মানে সকল দলিলপত্র সকল কিছু এই অ্যাডভোকেটের কাছে প্রকাশ করলো। বিজ্ঞ অ্যাডভোকেট কি করলো, এটা প্রকাশ করে দিল। তাহলে এটাকে আইনের লঙ্ঘন হয়েছে কিনা আপনাকে, এটা যদি লিখিত প্রশ্ন হয় আপনাকে বলতে হবে দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকেটের দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর বিধি অনুযায়ী আইন লঙ্ঘিত হয়েছে, তখন তার শাস্তির ব্যবস্থা আছে। কোথায়? অনুচ্ছেদ 32 আমরা পড়ছিলাম যে আইনজীবী যদি অসদাচরণ করে, আইনের লঙ্ঘন যদি করে, তাহলে তার শাস্তি কি হবে, তাকে তিরস্কার করতে পারবে, তার সনদ স্থগিত করতে পারবে, সনদ বাতিল করতে পারবে, তাকে অপসারণ করতে পারবে। তারপরে 2 নম্বর বিধি গেল। দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বর বিধিতে কি বলছে? বিরুদ্ধ পক্ষের সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে তা প্রকাশ করতে হবে। কাকে বলছে? আইনজীবীকে। মনে করেন সকিনা একটা মামলা নিয়ে আসলো আমার কাছে, আমি হলাম একজন আইনজীবী, এখন আমার কাছে একটা মামলা নিয়ে আসলো। সকিনা যার বিরুদ্ধে মামলাটা করবে, সে মনে করেন আমার শ্যালক হইতে পারে না, আমার শালা তো আর দোয়া তুলসী পাতা না, তার নামে মনে করেন মামলা করতে আসছে। তাহলে সকিনা মামলাটা আমি গ্রহণ করার আগেই আমাকে বলতে হবে, এই যে সকিনা, আপনি যার বিরুদ্ধে মামলা করতে আসছেন সে কিন্তু আমার শালাবাবু, অথবা আমার শ্বশুরের নামে মামলা করতে আসলো, শাশুড়ির নামে মামলা করতে আসলো, আমার একজন নিয়ারেস্টের নামে মামলা করতে আসলো। তাহলে তার সাথে যে আমার সম্পর্ক আছে, এই বিষয়টা সকিনাকে আগে আমাকে জানাইতে হবে। যদি আমি না জানাই আর যদি মামলাটা গ্রহণ করি, তাহলে আইন লঙ্ঘনের কারণে এই যে আপনাকে বলতে হবে দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকেটের দ্বিতীয় অধ্যায়ে 3 নম্বর বিধি লঙ্ঘন করা হয়েছে। এরপরে চতুর্থ বিধিটা কি? চতুর্থ বিধিতে বলছে উভয় পক্ষের মামলা গ্রহণ করা যাবে না। এই বিধিটা গুরুত্বপূর্ণ। এই বিধিটা নিয়ে আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে, এই বিষয়টা আজকে ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার করব। বিষয়টা কিরকম? এই দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ বিধিতে বলছে উভয় পক্ষের মামলা গ্রহণ করা যাবে না। এই উভয় পক্ষের মামলা গ্রহণ করা যাবে না, এই বিষয়টা দেখে আমরা মনে করি যে শুধুমাত্র আইনজীবীকে বলা হয়েছে যে আপনি বাদী এবং বিবাদী উভয় পক্ষের মামলা গ্রহণ করতে পারবেন না। বিষয়টি কি আসলে এরকম? দেখুন, এখান থেকে যদি আপনাকে একটা প্রবলেমেটিক প্রশ্ন দেয়, বিষয়টা যদি আপনি ভালোভাবে না বোঝেন তাহলে আপনি আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে।
তাহলে বলতেছে মানে উভয় পক্ষের মামলা পরিচালনা করা যাবে না। ধরেন আমি একজন আইনজীবী, আমার নাম হলো মিস্টার রাসেল তালুকদার, এখন আমি হলাম একজন আইনজীবী। আমার কাছে কি করলো, সকিনা একটা মামলা নিয়ে আসলো। সকিনা মামলা করবে কার নামে? জল্টুর বিরুদ্ধে। এখন আমি কি করলাম, সকিনার মামলাটাও গ্রহণ করলাম, আবার জল্টুর মামলাটাও গ্রহণ করলাম। তাহলে এইটা গ্রহণ করা যাবে না। এটা কিন্তু আমরা সবাই বুঝি যে একজন আইনজীবী বাদী বিবাদী উভয় পক্ষের মামলা গ্রহণ করতে পারবে না। এটা কিন্তু আমরা সবাই বুঝি। ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হলো বুঝতে যেখানে আমাদের সমস্যা হয়। এটা হলো, মনে করেন আমি একজন আইনজীবী, আমার ধরেন আমার বউ আইনজীবী, তাহলে আমার স্ত্রী যখন আইনজীবী, তাহলে আমি কি করলাম, সকিনার মামলাটা গ্রহণ করলাম। সকিনা মামলা করলো জল্টুর বিরুদ্ধে, জল্টুর মামলাটা কি করলো, আমার বউ গ্রহণ করলো। বলতেছে উভয় পক্ষের মামলা গ্রহণ করা যাবে না। এটা শুধুমাত্র আমার কথা বলে নাই, কিন্তু আমার বউ যদি আইনজীবী হয়, আমার বউয়ের ক্ষেত্রেও বলছে যে আমি যে মামলাটা গ্রহণ করব, ওই মামলার প্রতিপক্ষের মামলাটা আমার বউ গ্রহণ করতে পারবে না। এমন কি আমি যদি মামলাটা সকিনার মামলাটা গ্রহণ করি, তাহলে সকিনা যার বিরুদ্ধে মামলা করলো জল্টুর বিরুদ্ধে, জল্টুর মামলাটা আমার যদি জুনিয়র থাকে, জুনিয়র সাবও, জুনিয়র আইনজীবীও মামলা গ্রহণ করতে পারবে না। এইটাই হচ্ছে আইনের এই যে অধ্যায়ের মানে দ্বিতীয় অধ্যায়ের 4th নাম্বার যে বিধিটা, এইখানেই এই প্রবলেমটা করে। আপনাকে যদি এরকম একটা প্রবলেম ধার করায় যে মিস্টার রাসেল তালুকদার নামের একজন আইনজীবীর কাছে সকিনা কি করলো, একটি মামলা দায়ের করলো জল্টুর বিরুদ্ধে। মিস্টার মানে অ্যাডভোকেট রাসেল তালুকদার সাহেবের ওয়াইফ কি করলো, জল্টুর মামলাটা গ্রহণ করলো। অথবা মিস্টার রাসেল তালুকদারের যিনি মানে জুনিয়র আইনজীবী রয়েছেন, উনি কি করলো, জল্টুর মামলাটা গ্রহণ করলো। তাহলে আপনি কি মনে করেন এটা কি আইনের লঙ্ঘন হয়েছে কিনা? তখন আপনাকে বলতে হবে দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকেটের 2য় অধ্যায়ের 4th নাম্বার বিধি অনুযায়ী আইনের লঙ্ঘন করা হয়েছে। তখন শাস্তি তো 32 অনুচ্ছেদে আছেই। তাহলে এই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার হলাম। তাহলে শুধুমাত্র আমি আইনজীবীর কথা বলে নাই, কিন্তু যে আইনজীবীর বউ, আইনজীবীর জুনিয়র, তারাও মামলা গ্রহণ করতে পারবে না বিরুদ্ধ পক্ষের। তাহলে আশা করছি যে 2য় অধ্যায়ের 4th নাম্বার বিধি নিয়ে অন্তত পক্ষে আমার ভিডিওটা যারা দেখবেন, অন্তত পক্ষে আজকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে 2য় অধ্যায়ের 5ম বিধিতে কি বলছে, বলতেছে মক্কেলের নালিশি সম্পত্তিটা ক্রয় বা বন্ধক করা যাবে না। কিভাবে? বলতেছে আমি হলাম আইনজীবী, আমি মিস্টার রাসেল তালুকদার, এখন কি করলাম, এটা আমি গ্রহণ করলাম অথবা আমি গ্রহণ করলাম না, আমার বউয়ের নামে করলাম, আমার বাচ্চার নামে করলাম, আমার শালা সম্বন্ধীর নামে করলাম, মানে বলতেছে এগুলা করা যাবে না। কিভাবে করা যাবে না? বলছে মক্কেলের নালিশি সম্পত্তিটা ক্রয় বা বন্ধক করা যাবে না নামে অথবা বেনামে। বেনামে কি মানে, হলাম ফ্যামিলির, আমি ব্যতীত আমার বউ বাচ্চা শালা সম্বন্ধী আত্মীয় স্বজন ভাই ভাইস্তা, ওদের নামেও করা যাবে না। নামে বেনামে ক্রয় বা বন্ধক করা যাবে না। কোথায় আছে? 2য় অধ্যায়ের 5ম বিধিতে বলছে। 2য় অধ্যায়ের 6ষ্ঠ বিধিতে কি বলছে তাহলে? বলতেছে নিজের সম্পত্তির সাথে মক্কেল সম্পত্তিটা একত্রিত করা যাবে না, একত্রিত করা যাবে না। 7ম বিধিতে বলতেছে যে মক্কেলকে মামলা দায়েরের প্ররোচনা দেওয়া যাবে না। 8 নম্বর বলতেছে, 8 নম্বর বিধিতে বলতেছে মক্কেলকে আইন ভঙ্গের পরামর্শ দেওয়া যাবে না। 9 নম্বর বিধিটা গুরুত্বপূর্ণ। 9 নম্বর বিধিতে বলতেছে অপরাধীর পক্ষে মামলা পরিচালনা করা আইনজীবীর অধিকার। এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলি, দেখুন কিছুদিন আগে মনে হয় পত্রিকা অথবা অনলাইনে কোনোভাবে হয়তো এটা আমার চোখে পড়ছিল যে, মনে করেন আমি নেত্রকোনা কোর্টের আইনজীবী বা আমি ঢাকা কোর্টের আইনজীবী, মানে আমার ওই কাগজপত্র জমা দিচ্ছি বা ইন্টিমেশন জমা দিচ্ছি ঢাকা কোর্ট থেকে। এখন আমি ঢাকা কোর্টের আইনজীবী। এখন মনে করেন যে কোনো কারণে আমার সাথে বাহিরের একজনের জল্টু নামের এক লোকের ঝামেলা হয়েছে। এখন ঢাকা কোর্টে যত আইনজীবী আছে সবাই যেহেতু আমি যেহেতু ঢাকা কোর্টের আইনজীবী, তাহলে সবাই বলতেছে যে আমার কোর্টের বা আমাদের অ্যাসোসিয়েশনের বা আমাদের কোর্টের, ঢাকা কোর্টের একজন আইনজীবীর বিরুদ্ধে জল্টু এত বড় একটা কাজ করছে, জল্টুর মামলা আমরা ঢাকা কোর্টে কেউ নিব না। আমরা এটা সবাই মনে হয় এটা স্ট্রাইক করলো আবেগে আর কি, কিন্তু আসলে এটা কি করতে পারবে কিনা। এখন একজন চাইতেছে কি, এর মধ্যে একজন আইনজীবী চাইতেছে যে না, আমি জল্টুর পক্ষে আমি নিযুক্ত হব বা আমি জল্টুর মামলা নিয়ে লড়ব। এখন সবাই কি বলতেছে যে না, আপনি এই মামলা জল্টুর পক্ষে লড়তে পারবেন না। এই যে সবাই যে তাকে নিষেধ করলো বা বাধা দিল, বিরত থাকতে বাধ্য করলো, আসলে এটা করা যাবে কিনা? বলতেছে করা যাবে না। যদি এটা নিয়ে এরকম একটা প্রবলেম দাঁড় করায়, একটা প্রশ্ন আসলে এরকম যে মিস্টার রাসেল তালুকদার নামের একজন আইনজীবীর সাথে জল্টু নামের এক লোকের কি হলো, ঝামেলা হওয়ার পরে সবাই কি করলো, সকল আইনজীবী স্ট্রাইক করলো যে আমরা জল্টুর পক্ষে মামলা পরিচালনা করব না। এর মধ্যে একজন আইনজীবী সে কি করলো, ইচ্ছা প্রকাশ করলো সে জল্টুর পক্ষে মামলা পরিচালনা করবে।
কিন্তু সকল আইনজীবী তাকে বাধা দিল, বিরত থাকতে বাধ্য করলো যেন জল্টুর পক্ষে মামলা পরিচালনা না করে। তাহলে এটা কি আপনি মনে করেন আইনের লঙ্ঘন হয়েছে কিনা? তখন আপনাকে বলতে হবে দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকেটের দ্বিতীয় অধ্যায়ের নবম বিধি অর্থাৎ 9 নম্বর বিধি অনুযায়ী লঙ্ঘন হয়েছে। কারণ কি? দ্বিতীয় অধ্যায়ের 9 নম্বর বিধিতে বলছে একজন অপরাধীর পক্ষে মামলা পরিচালনা করা আইনজীবীর অধিকার। এটা কোথায় আছে? দ্বিতীয় অধ্যায়ের নবম বিধিতে, 9 নম্বর বিধি। 10 নম্বর বিধিতে কি বলছে? বলছে নির্ধারিত ফির অতিরিক্ত নেওয়া যাবে না। বিষয়টা কিরকম? দ্বিতীয় অধ্যায়ের 10 নম্বর বিধিতে বলতেছে আইনজীবীর সাথে কি করলো, একজন মক্কেলের একটা ফি নির্ধারণ হইলো, তাই তো হয়। হওয়ার পরে দেখা গেছে এই ফির, যেটা নির্ধারিত ফির অতিরিক্ত নেওয়া যাবে না। অথবা আইনজীবী মনে করলো বাহ, পক্ষটা তো অনেক টাকাওয়ালা, তাহলে এখান থেকে বেশি টাকা নেওয়া যাবে। এটা করা যাবে না, বলছে প্রয়োজনের অতিরিক্ত নেওয়া যাবে না। এরপরে আরেকটা কি বললো, নির্ধারিত ফি যেটা থাকবে এর অতিরিক্ত নেওয়া যাবে না। আবার এটা দ্বিতীয় স্লটে বা দ্বিতীয় প্যারাতে বলা আছে এরকম যে আমি আইনজীবী, এখন দেখা গেল আমি মারা গেলাম, হ্যাঁ, এখন আমার বউ বাচ্চা অসহায় হয়ে পড়ে আছে, এতিম বাচ্চা। এখন দেখা গেল কি যে ওদের একটা মামলা করার দরকার পড়লো, এখন আইনজীবীদের কাছে গেল। এই দ্বিতীয় অধ্যায়ের 10 নম্বর বিধিতে এই বিষয়টাও বলা আছে। তখন কি করতে পারবেন ওনারা? এটা ওই নৈতিকতার দায়িত্ব দেখে আর কি, মানে নৈতিক দায়িত্ববোধ থেকে উনি এটা ফ্রিভাবে এটা পরিচালনা করতে পারেন। এটা নৈতিক দায়িত্ব আর কি। যাই হোক, তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়ের 10 নম্বর বিধিতে দেখলাম নির্ধারিত ফির অতিরিক্ত নেওয়া যাবে না। দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর বিধিতে বলছে ক্ষতিপূরণ নিয়ে কোনো বিরোধ করা যাবে না। বিষয়টা কি? বলছে মক্কেলের সাথে এই ফি নিয়ে কি করা যাবে না, ঝামেলায় জড়ানো যাবে না। এই বলে এরকম না, কিন্তু মক্কেলরা যখন এটা শুনবেন, শোনার পরে যদি মনে করেন ফি নিয়ে যেহেতু ঝামেলা করা যাবে না, তাহলে আমি ফি দিব না, এই শোনেন, এরপরে কিন্তু আপনারা আটকে যাবেন। এটা নিয়েও কিন্তু বিধান আছে। যেমন তামাদি আইনের 84 অনুচ্ছেদ মনে হয়, তামাদি আইনের 84 অনুচ্ছেদে বলছে, 83 না 84 অনুচ্ছেদে মনে হয় বলছে, 84 অনুচ্ছেদে বলা আছে যে যদি ফি যদি আপনি না দেন তাহলে আপনার বিরুদ্ধে মামলা করা যাবে কিন্তু 3 বছরের ভিতরে। এজন্য এটা নিয়ে কিন্তু আবার ঝামেলা করতে যায় না। যাই হোক, তাহলে দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখলাম 11 নম্বর বিধি। দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর বিধিতে বলছে ব্যক্তিগত বিশ্বাস প্রকাশ করা যাবে না। এই বিষয়টা কিরকম? এই আপনি একদম টেনশন করবেন না, ঠিক আছে? আমার শালাবাবু এই কোর্টের জাজ সাহেব, আমি বললেই এটা জামিন হয়ে যাবে, 100% জামিন হবে, 100%। টাকা দেন, 100% জামিন হয়ে যাবে। এই যে 100% জামিন হবে কালকে, এই যে কথাটা বললেন, এই ব্যক্তিগত বিশ্বাস প্রকাশ করা থেকে বিরত থাকতে আপনাকে দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর বিধিতে আপনাকে, হ্যাঁ 12 নম্বর বিধিতে বলছে ব্যক্তিগত বিশ্বাস প্রকাশ করা যাবে না। 13 নম্বর বিধিতে বলতেছে যে আইনজীবী যদি সাক্ষী হয়, কোনো কারণে একজন আইনজীবী একটা মামলার সাক্ষী হলো, তাহলে এই মামলার পরিচালনার দায়িত্ব দিবেন অন্য কোনো আইনজীবীকে। এই প্রশ্নটাই দেখবেন চলে আসছে বিগত যে 23 সালে যে এমসিকিউ পরীক্ষাটা হলো, এই 23 সালের এমসিকিউ পরীক্ষাতে এই প্রশ্নটা আসছিল যে একজন আইনজীবী যদি সাক্ষী হন তাহলে মামলা পরিচালনার দায়িত্ব দিবেন অন্য কোনো আইনজীবীকে। এই প্রশ্নটা এমসিকিউ করা হয়েছিল। এজন্য আপনাকে মানে ভিডিওর শুরুতেই বলছিলাম যে আমি যে বিধিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, এইগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বাকিগুলো আপনাকে টুটস্থ মুখস্থ আয়ত্ত করতে হবে। কারণ কোথায় থেকে প্রশ্ন চলে আসে মনে রাখবেন, এই 4টা অধ্যায়ের যে 42টি বিধি, এই 42টি বিধি থেকে একটি এমসিকিউ প্রশ্ন করার সম্ভাবনা বেশি থাকে। এই জন্যে একটা প্রশ্ন আপনাকে কমন যদি রাখতে চান তাহলে আপনাকে এই 42টি বিধি টুটস্থ মুখস্থ আয়ত্ত করতে হবে। যদিও বিষয়টা একটু কঠিন, কারণ 42টি বিধির মধ্যে হিউজ আলোচনা, এই বিষয়টাকে আপনার মাথায় রাখা কঠিন, কিন্তু এরপরে আপনাকে চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করলে ইনশাল্লাহ অবশ্যই এটা আপনার মেমোরিতে সেট হয়ে যাবে। যাই হোক, আমরা ছিলাম দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর বিধিতে। 13 নম্বর বিধি, 14 নম্বর বিধিতে বলতেছে নির্দিষ্ট দিনে বা নির্ধারিত দিনে পক্ষ কি করা যাবে না, আইনজীবীকে মামলা দায়েরের জন্য বাধ্য করা যাবে না। অর্থাৎ বিশেষ দিনে আইনজীবীকে মামলা দায়েরে বাধ্য করা যাবে না। বিষয়টা কিরকম? মনে করেন যে একটা নির্ধারিত ডেট শুনানির জন্য, এই ডেটে আমার বাবা মারা গেল, আমি একজন আইনজীবী, আমার বাবা মারা গেল, এখন আমার বিপক্ষের যিনি আইনজীবী রয়েছেন উনি আমাকে বাধ্য করতে পারবেন না। আবার মনে করেন এই দিন মনে করেন যে আমার বিয়ের তারিখ, মনে করেন আমাকে আপনি বাধ্য করতে পারবেন না, ঠিক আছে? এটা কোথায় বলা হচ্ছে? এটা বলছে দ্বিতীয় অধ্যায়ে 14 নম্বর বিধিতে বলছে বিশেষ দিনে মামলা দায়েরে কি করা যাবে না, বাধ্য করা যাবে না। তাহলে এই 14টা বিধি নিয়ে আমরা আলোচনা করলাম। এই 14টা বিধি যদি আমরা আবারও দেখি, তাহলে দ্বিতীয় অধ্যায়ের নাম ছিল বা শিরোনাম ছিল, আপনাকে এমসিকিউ প্রশ্ন করতে পারে দ্বিতীয় অধ্যায়ের নাম কি বা শিরোনামটা কি?
এটা দ্বিতীয় অধ্যায়ের নাম হলো একজন আইনজীবী মক্কেলের প্রতি দায়িত্ব এবং কর্তব্য। বিধি কয়টি আপনার কাছে জানতে চাইতে পারে। দ্বিতীয় অধ্যায়ের বিধি হলো 14টি। 1 নম্বর বিধিতে আমরা পড়লাম বলতেছে বলতেছে কি 1 নম্বর বিধিতে আমরা পড়লাম যে মামলা দায়ের কি করা যাবে না, সরি 1 নম্বর বিধিতে আমরা পড়লাম যে এই মক্কেলের নালিশি সম্পত্তি অর্জনে তাকে কি মক্কেলের নালিশি সম্পত্তি অর্জন করা যাবে না, এটা হলো 1 নম্বর বিধি। 2 নম্বর বিধিতে বলতেছে 1 নম্বর হলো মক্কেলের নালিশি সম্পত্তি অর্জন করা যাবে না, 2 নম্বরে বলতেছে মক্কেলের গোপনীয়তা রক্ষা করতে হবে। 3 নম্বর বিধিতে বলতেছে তাহলে ওই বিরুদ্ধ পক্ষের সাথে সম্পর্ক থাকলে তা প্রকাশ করতে হবে। 4 নম্বরে বলতেছে বিরুদ্ধ পক্ষের সাথে সম্পর্ক থাকলে তা প্রকাশ করতে হবে। 4 নম্বরে বলছে উভয় পক্ষের মামলা গ্রহণ করা যাবে না। 5 নম্বর বিধিতে আপনাকে বলতেছে যে মক্কেলের সম্পত্তিটা নামে বা বেনামে গ্রহণ করা যাবে না। 6 নম্বরে বলছে নিজের সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তিটা একত্রিত করা যাবে না। 7 নম্বর বিধিতে বলছে মক্কেলকে মামলা দায়েরের প্ররোচনা দেওয়া যাবে না। 8 নম্বরে বলতেছে মক্কেলকে আইন ভঙ্গের পরামর্শ দেওয়া যাবে না। 9 নম্বরে বলতেছে যে কি 9 নম্বরে বলতেছে অপরাধীর পক্ষে মামলা পরিচালনা করা আইনজীবীর অধিকার। 10 নম্বরে বলতেছে কি 10 নম্বরে বলতেছে নির্ধারিত ফি অতিরিক্ত নেওয়া যাবে না। 11 নম্বরে বলতেছে ক্ষতিপূরণ বা ফি নিয়ে কি করা যাবে না, মক্কেলের সাথে বিরোধে জড়ানো যাবে না। 12তে বলতেছে ব্যক্তিগত বিশ্বাস প্রকাশ করা যাবে না। 13 নম্বরে বলতেছে আইনজীবী সাক্ষী হলে অন্য আইনজীবীকে দায়িত্ব দিবেন। 14 নম্বর বিধিতে বলতেছে বিশেষ দিনে মামলা পরিচালনা করার জন্য আইনজীবীকে বাধ্য করা যাবে না। এই ছিল আমাদের আজকের আলোচনা। তাহলে আপনারা পড়াশোনার মধ্যে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সাথে আবারও পরবর্তী কোনো ক্লাস বা পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।